নমস্কার বন্ধুরা, বেঙ্গলি লাভ স্টোরি শুধু তোমারই জন্য পরবর্তী পর্ব 43 নম্বর পর্ব নিয়ে চলে এসেছি। এই পর্বটিও কিন্তু খুব সুন্দর হতে চলেছে, ধামাকা পর্ব হতে চলেছে। শুনতে থাকুন, শুরু করছি। ঘড়ির কাঁটার সময় বলছে রাত 3:10। রাত্রি এই মধ্যরাতের নিস্তব্ধতার মাঝে একা দাঁড়িয়ে আছে নিজের ঘরের লাগোয়া বারান্দাটায়। তার উদাসী দৃষ্টি যেন অদৃশ্য হাওয়ার বুক চিরে ছুঁতে চাইছে দূর আকাশের বুকে জ্বলতে থাকা ওই চাঁদটাকে। রাত্রির আজ এই হলুদ আলোটাকে বড্ড ম্লান মনে হলো, যেন ঠিক তার মতোই সহস্র যোজন দূরের ওই চাঁদটাও আজ বড়ই উদাস। শুধুই কি উদাস? রাত জাগা দু চোখের দৃষ্টিতে কি আর অন্য কোনো অভিব্যক্তি ফুটে উঠছে না? গভীর রাতের নিস্তব্ধ নির্জনতার মাঝে শুধু রাত্রিই যেন একা জেগে রয়েছে। কিন্তু কেন? গোটা শহর যখন ঘুমের অতলে ডুব দিয়েছে, তখন রাত্রির দু চোখে ঘুম নেই কেন? অবশ্য মাত্র কয়েক ঘন্টা আগেই যার পুরো জীবনটাই একটা তুমুল ঘূর্ণিঝড়ে ওলটপালট হয়ে গেছে, তার দু চোখে ঘুমের পরশ না লাগাটাই বোধহয় স্বাভাবিক। মাত্র কয়েক ঘন্টা আগেও রাত্রি কতটা খুশি ছিল, কিন্তু এখন এই শব্দটাই কেমন যেন অর্থহীন মনে হচ্ছে তার কাছে। রাত্রি প্রাণপণে চাইছে ওই মুহূর্তগুলোকে নিজের জীবনের পাতা থেকে চিরতরে মুছে ফেলতে, কিন্তু পারছে না। সে যত ওই বিষাক্ত মুহূর্তগুলোকে ভোলার চেষ্টা করছে, ততই যেন তারা কোনো এক দুঃখময় স্মৃতির মতো তার মন মস্তিষ্ক জুড়ে আরও জেঁকে বসছে, জড়িয়ে ফেলছে তার সমস্ত চিন্তা ভাবনাগুলোকে। এলোমেলো হয়ে যাচ্ছে সবটা। রাত্রির প্রবল অনিচ্ছার সত্ত্বেও তারা যেন বারবার তাকে এই মুহূর্তগুলো ফিরিয়ে নিয়ে যাচ্ছে। চোখের সামনে যেন আরও একবার জীবন্ত হয়ে উঠছে তার জীবনের সবথেকে অবিস্মরণীয় সন্ধ্যাটা। হ্যাঁ, অবিস্মরণীয় বটে, কারণ রাত্রি হাজার চেষ্টা করলেও কিছুতেই আজকের সন্ধ্যাটাকে স্মৃতির পাতা থেকে মুছে ফেলতে পারবে না। কি করেই বা পারবে? জীবনের চরম আঘাত পাওয়ার মুহূর্তটা কি এত সহজেই চাইলেই ভুলে যাওয়া যায়? তাহলে তো জগতে কারোর মনে কোনো কষ্টের লেশমাত্র থাকতো না। আর যদি সেই আঘাতটা আসে নিজের সব থেকে প্রিয় মানুষটার কাছ থেকে, কাছের মানুষটার কাছ থেকে, তবে তো সেই আঘাত এমন এক ক্ষতের সৃষ্টি করে যা সময়ের সাথে সাথে শুধু গভীর থেকে গভীরতর হয়, আর সেই সঙ্গে আরও গভীর হয় সেই ক্ষতের অবিরত রক্তক্ষরণ। ঠিক যেমন এই মুহূর্তে রাত্রির হৃদয়টাও তেমনই এক আঘাতে রক্তাক্ত হয়ে রয়েছে, তবে সেই রক্তক্ষরণের বিন্দুমাত্র আভাস তার অভিব্যক্তিতে ফুটে উঠছে না। এক কঠিন আবরণের আড়ালে যেন রাত্রি নিজেকে সযত্নে লুকিয়ে রেখেছে, যাতে তার এই ভেঙে তছনছ হয়ে যাওয়া মনটার খবর কেউ না পায়। মধ্যরাত্রের এই নিস্তব্ধ নির্জনতার মাঝে একাকী দাঁড়িয়েও যেন রাত্রি সেই আবরণটাকে শক্ত করে আঁকড়ে ধরে রয়েছে, যেন নিজের কাছেও লুকিয়ে রাখতে চাইছে তার ভগ্ন রক্তাভ হৃদয়টা। এক অসীম প্রবল অব্যক্ত যন্ত্রণায় যেন তার অন্তরটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তবুও এক বিন্দু উষ্ণ নোনা জল তার চোখের আগল ভেঙে নেমে আসতে পারেনি এখনো। হয়তো তার চোখের সব তপ্ত বাড়িধারাগুলোও ফুরিয়ে গেছে, হয়তোবা তারাও এই অপ্রত্যাশিত আঘাতে আজ স্তব্ধ। রাত্রি শূন্য দৃষ্টি ওই দূর আকাশের বুকে প্রজ্বলমান স্নিগ্ধ আলোক পিণ্ডটার দিকে নিবদ্ধ হলেও তার চোখের পাতায় এখনও সেই মুহূর্তগুলোই ফিরে ফিরে আসছে। অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত, পরম অপ্রত্যাশিত সেই মুহূর্ত যেন এক মুহূর্তে, এক লহমায় তার গোটা জীবনের চিত্রটাই কেমন যেন বদলে দিয়েছিল। অসম্ভব এক না বলা বেদনায় অন্তরটা ছিন্ন ভিন্ন হয়ে গেলেও রাত্রি আবারও ফিরে যাচ্ছে সেই মুহূর্তটায়। শুটিং থেকে ফিরে প্রতিদিনের মতোই নিজের সর্বাপেক্ষা প্রিয় স্থানে দেহটা এলিয়ে দিয়ে সারাদিনের ক্লান্তিগুলো যেন এই ঈষৎ উষ্ণ জলরাশির মাঝে বিলিয়ে দিচ্ছিল রাত্রি। তার এই একান্ত ব্যক্তিগত সময়টায় কোনো রকম ব্যাঘাত একদম পছন্দ করে না রাত্রি। এই সময়টা একান্তই তার বিলাসিতার সময়, সেখানে অন্য কারোর প্রবেশাধিকার নেই। তাই অনেকেই যেমন ওয়াশরুমেও মুঠোফোনটাকে সঙ্গী করে নিয়ে যায়, রাত্রি তেমনটা করে না। প্রতিদিনের মতোই প্রায় ঘণ্টাখানেক সময় রাত্রি একটু নিভৃত যাপন করে একদম তরতাজা একটা মন নিয়ে ওয়াশরুম থেকে বেরোলো। পোশাকটা বদলে কৃত্রিম উষ্ণ হাওয়া স্পর্শে একটু ভিজে চুলগুলো থেকে আর্দ্রতা দূর করতে করতে রাত্রি আপন মনেই গুনগুন করে গান গাইছিল।
আসলে এমনি এই প্রিয় বিলাসিতার পর তার মন মেজাজটা ফুরফুরেই থাকে। আর তারপর আবার এখন তার মনে কোনো অতিরিক্ত বোঝাও নেই। এতদিন ধরে যে না বলা কথার পাহাড়টা তার মনে রেখে দিয়েছিল, গতকাল সবটা নিশীথের সঙ্গে ভাগ করে নেওয়ার পর তার কোনো চিন্তা নেই। ফলত সব মিলিয়ে রাত্রি বেশ খুশি মনেই রয়েছে। তবে রাত্রি তখন তো জানতো না তার খুশির মেয়াদ বড়ই স্বল্প, বড়ই অল্প। সেই মেয়াদ সমাপ্তির ইঙ্গিতের মতোই যেন হঠাৎ রাত্রির ফোনটা বেজে উঠল। রাত্রি হেয়ার ড্রায়ারটা যথাস্থানে রেখে ফোনটা হাতে নিতেই রাত্রির ঠোঁটে লেগে থাকা আলতো হাসিটা আরও কিছুটা প্রশস্ত হলো। হাসি মুখে কলটা রিসিভ করে রাত্রি একটু মজার ভঙ্গিতে বলল, কি ব্যাপার মিস্টার আগারওয়াল, আজ সময়ের আগেই নিয়ম ভঙ্গ করে আপনি আমাকে ফোন করলেন যে? অপর প্রান্তে নিশীথের ঠোঁটে ম্লান একটা হাসি ফুটে উঠেও মিলিয়ে গেল। তবে নিশীথ তার মনে চলতে থাকা ঝড়ের কোনো পূর্বাভাস না দিয়েই খুব সহজ স্বাভাবিকভাবে বলল, মাঝে মাঝে একটু নিয়ম ভাঙলে ক্ষতি কি রাত্রি? নট ব্যাড। তবে তুমি এটা কি বললে ঠিক বিশ্বাস হলো না। নিশীথ মনে মনে যেন নিজের প্রতি একটা তাচ্ছিল্যের হাসি ছুড়ে দিয়ে ভাবল, আজ এমন অনেক কিছুই তুমি শুনবে রাত্রি, যেটা তোমার কাছে অবিশ্বাস্য মনে হবে। জানি তুমি কষ্ট পাবে, কিন্তু এই সাময়িক কষ্টটা সেই সারা জীবনের কষ্টের থেকে বোধহয় অনেক ভালো। নিশীথকে নিরুত্তর দেখে রাত্রি একটু কেমন যেন মনে হলো। হয়তো তার ষষ্ঠেন্দ্রিয় তাকে আসন্ন ঝড়ের ইঙ্গিত দিয়ে যাচ্ছিল, কিন্তু রাত্রি সেটা উপেক্ষা করেই বলল, কি হলো, কিছু বলছো না কেন? কিছু হয়েছে নিশীথ? মানে এনি প্রবলেম? হ্যাঁ, ও না না, কিছু না। তোমার সঙ্গে কিছু কথা ছিল রাত্রি। হ্যাঁ তো বলো, আমি শুনছি তো। আমি এখন একদম ফ্রি আছি, তুমি বলো কি বলবে। না রাত্রি, এভাবে ফোনে নয়। তাহলে কোথায়? তুমি এখন একটু আমার এখানে আসতে পারবে, আমার ফ্ল্যাটে? এখনই? হ্যাঁ প্লিজ, কথাগুলো খুবই জরুরি। আমিই যেতাম তোমার ফ্ল্যাটে, কিন্তু ওখানে তো আঙ্কেল আন্টি রয়েছেন, সো সেটা ঠিক কমফোর্টেবল হবে না। তাই বলছিলাম, তুমি কি আমার ফ্ল্যাটে আসতে পারবে? রাত্রি এতক্ষণ বেশ হালকা সুরেই কথা বলছিল, কিন্তু নিশীথের কথার সুরে ভেসে আসা কোনো এক অন্য সুর যেন তাকে এবার গম্ভীর হতে বাধ্য করলো। রাত্রি একটু উদ্বিগ্ন স্বরে বলল, নিশীথ, কি হয়েছে? কি এমন বলতে চাইছো তুমি? রাত্রির উদ্বিগ্ন কণ্ঠস্বর যেন নিশীথকে দুর্বল করে দিচ্ছে, কিন্তু নিশীথ নিজের মনকে শক্ত করে আবারও সেই একই সহজ ভঙ্গিমায় বলল, কালকের অসমাপ্ত কথাগুলো সম্পূর্ণ করতে হবে না। ইটস অ্যাবাউট আওয়ার ফিউচার রাত্রি। সো আমার মনে হয় তোমার ফ্ল্যাটের থেকে এই বিষয়ে আলোচনা করার জন্য আমার ফ্ল্যাটটাই বেটার অপশান এই মুহূর্তে। রাত্রির ঠোঁটে যেন আবার সেই হাসিটা ফিরে এলো। নিশীথ তাদের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চায়, আর সে শুধুই চিন্তায় পড়ে গিয়েছিল। ভবিষ্যতের প্রসঙ্গ ওঠা মাত্রই রাত্রির গাল দুটোই যেন তার অজান্তেই একটু লালের আভা ছড়ালো। হাই, সে তো সকনো জানে না নিশীথের মনের গভীরে চলতে থাকা ঝড় এক লহমায় তার জীবনটা ওলটপালট করে দিতে চলেছে। রাত্রি খুশি মনে একটু উচ্ছ্বসিত হয়ে বলে উঠল, ওহ তাই বলো? আমি তো এক মুহূর্তের জন্য চিন্তায় পড়ে গিয়েছিলাম। তুমি এমনভাবে বললে প্রথমে, আমি তো ভাবলাম না জানি কি এমন কথা বলবে তুমি। ওকে ফাইন, আই উইল বি দেয়ার ইন হাফ অ্যান আওয়ার। ফাইন, সি ইউ দেন। রাত্রি ফোনটা আর একটু হেসে উঠল, ফোনটা রেখে দিল। সেই হাসিতে এমনিই যেন মিশে গেল কিছুটা লজ্জার পরশ আর অনেকটা খুশির আমেজ। কিন্তু অন্যদিকে নিশীথ ফোনটা রেখে নিজের মনকে যেন প্রস্তুত করতে লাগলো সেই আসন্ন মুহূর্তের জন্য, যে মুহূর্তটা হয়তো রাত্রি কখনো স্বপ্নেও কল্পনা করেনি। তাদের ভবিষ্যতের কথা শুনেই রাত্রির গলায় ঝরে পড়া আনন্দের উচ্ছ্বাস যেন নিশীথকে আরও বেশি করে যন্ত্রণা দিচ্ছে। একবার যেন নিশীথের মন তাকে বলে উঠল, কেন এত ভাবছো? এখনও যখন এত কষ্ট পাচ্ছ, তাহলে কেন করছো এটা? ভুলে যাও না সব দ্বিধা দ্বন্দ্ব, রাত্রির ভালোবাসায় নিজেকে পরিপূর্ণ করে নাও না। কিন্তু না, তার সেই অপর সত্তা এতটাই প্রবল হয়ে উঠেছে আজ, যে এই ক্ষীণ আবেদনটুকু নিশীথের মনে কোনো জায়গা করে নিতে পারল না। আসলে মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত উপস্থিত হয় যখন সে কোনো এক দুর্নিবার আকর্ষণে সব ভুলে নিজের জীবনের সবথেকে বড় ভুলের দিকে অগ্রসর হতে থাকে।
অন্য কোনো জ্ঞান, কোনো যুক্তি যেন তখন তার মনে কোনোভাবে প্রভাব বিস্তার করতেই পারে না। ঠিক যেভাবে পতঙ্গ তার সাক্ষাৎ মৃত্যুর উৎস সেই জ্বলন্ত অগ্নিশিখার প্রতি আকৃষ্ট হয়, ঠিক তেমনি মানুষও ছুটে চলে তার জীবনের এমন এক ভুলের দিকে যার পরিণাম হয়তো তার কল্পনারও অতীত হয়। নিশিত এই মুহূর্তে ঠিক সেই কাজটাই করছে। তার মনে হচ্ছে সে যা করতে চলেছে সেটাই ঠিক। তার এই সিদ্ধান্তে রাত্রির জীবনে সাময়িক কষ্ট এলেও পরবর্তী জীবনটা সুখের হবে। কিন্তু নিশিত এটা হয়তো ভুলে গেছে রাত্রির খুশি ঠিক কিসে। আসলে সে যতই ব্যতিক্রমী হোক, যতই বিচক্ষণ হোক, দিনের শেষে সেও একজন মানুষ, আর ভুল তো মানুষ মাত্রই হয়। তাই নিশিত আজ ছুটে চলেছে তার জীবনের সবথেকে বড় ভুলের দিকে। কিন্তু সেই ভুল যে কতটা গভীর ক্ষতের সৃষ্টি করতে পারে সেই ধারণা হয়তো নিশিতের মন এখনো বুঝে উঠতে পারেনি। হয়তো যেদিন বুঝতে পারবে সেদিন আর এই ভুলটা সংশোধন করার সুযোগ জীবন তাকে দেবে না। হয়তো তখন অনেকটা দেরি হয়ে যাবে। কিন্তু সেসব কিছুই নিশিতের মনে এই মুহূর্তে এলো না। তার মনে এই একটা ভ্রান্ত ধারণা যেন স্থায়ী আস্থানা গড়ে তুলেছে। আর সেই ধারণার বশবর্তী হয়েই নিশিত এমন এক সিদ্ধান্ত নিল যা শুধু তার নয়, রাত্রির জীবনটাকেও ছারখার করে দিতে উদ্যত হলো। এই সব কিছু থেকেই অনবগত রাত্রি প্রফুল্ল মনে নিজেকে একটু হালকা সাজে সজ্জিত করে রওনা হলো নিশীথের ড্রিম নেস্টের দিকে। ড্রিম নেস্ট অর্থাৎ স্বপ্ননীড়। রাত্রি কখনো হয়তো স্বপ্নেও কল্পনা করেনি একদিন এই স্বপ্ননীড়েই তার স্বপ্নেরা ভেঙে চুরমার হয়ে যাবে। রাত্রি যখন নিশীথের বাংলোয় পৌঁছালো তখন সন্ধ্যে 7:30 বাজে। সাধারণত এই সময় নিশীথ বাড়িতেই থাকে না। তার বাড়ি ফিরতে ফিরতে আরও কিছুটা দেরি হয়। আজ এই সময়ে নিশীথ বাড়িতে, এটা ভেবেই রাত্রি একটু অবাক লাগলো। কারণ নিশীথ কোনো কিছুর জন্যই নিজের কাজের সাথে কোনোদিনও কম্প্রোমাইজ করে না। তবে সে আজ এতটাই খুশি যে অন্যদিকে সেভাবে নজর দেওয়ার কথা মনেও এলো না রাত্রি। নিশীথ সত্যিই কোনো কিছুর জন্যই তার কাজের সাথে আপোষ করে না। আজও তার মনের এই এলোমেলো পরিস্থিতিতেও সে তার কাজকে অবহেলা করেনি। সময়ের মধ্যেই সব কাজ গুছিয়ে একটু আগেই ফিরে এসেছে, কারণ এই কাজটাও যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কাছে। নিশীথ নিজের ঘরেই ছিল। তার হাউসমেটকেও সে নির্দেশ দিয়েই রেখেছিল রাত্রি এলে যেন তাকে তার ঘরে পাঠিয়ে দেয়, দিয়ে সে চলে যায়। নিশীথ এই মুহূর্তটায় রাত্রির সাথে সম্পূর্ণরূপে একা থাকতে চায়। হয়তো শেষবারের মতো কিছু নিভৃত সময় জীবনের খাতায় লিখে দিতে চায়। কিন্তু মূল কারণ অন্য। নিশীথ জানে আজ যা ঘটতে চলেছে তারপর রাত্রির প্রতিক্রিয়া ঠিক কেমন হতে পারে। তাই সে চায়নি তারা দুজন ব্যতীত অন্য কোনো তৃতীয় ব্যক্তি তাদের এই অধ্যায়ের সাক্ষী থাকুক। তাই নিশীথ তার সমস্ত মেয়েদের বাড়ি পাঠিয়ে দিয়েছে। রাত্রি নিশীথের ঘরে ঢুকেই হঠাৎ করে তাকে স্তম্ভিত করে দিয়ে নিশীথের বুকের মাঝে নিজেকে ডুবিয়ে দিল। সোফায় বসে থাকা নিশীথ এই অকস্মাৎ আক্রমণে টাল সামলাতে না পেরে রাত্রিকে নিয়ে কিছুটা পেছন দিকে সরে গেল। রাত্রি সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে দু হাতে নিশীথকে নিজের সাথে যেন বেঁধে নিয়েছে। নিশীথ আবার যেন একটু দুর্বল হয়ে পড়ল, কিন্তু সেটাও ওই সাময়িক। আলতো করে একটা হাত রাত্রির পিঠে রাখতেই রাত্রি তার বুকে মুখ খুঁজেই বলে উঠল, আমি সত্যিই ভাবিনি নিশীথ তুমি এত তাড়াতাড়ি আমাদের ফিউচার নিয়ে কথা বলতে চাইবে। আই অ্যাম সো হ্যাপি। নিশীথের মনে হলো কেউ যেন তার হৃদয় নামক যন্ত্রটাকে অসম্ভব তীক্ষ্ণ কোনো অস্ত্র দিয়ে চিরে ফেলেছে। রাত্রি যে ভবিষ্যতের স্বপ্ন দেখছে সেই ভবিষ্যৎ যে নিশীথ তাকে দিতে অক্ষম। নিশীথ আলতো হাতে রাত্রিকে তার থেকে আলাদা করে সামান্য একটু হেসে বলল, সব কিছু তো আর আমাদের ভাবনা অনুযায়ী হয় না রাত্রি, তাই না? তা তো বটেই। বলতে গেলে লাইফে আনএক্সপেক্টেড ঘটনাই কিন্তু বেশি হয়। আজও তেমনই কিছু হতে চলেছে রাত্রি। নিশীথের কথার সুরে এমন কিছু ছিল যা হঠাৎ করেই রাত্রির মনে সব খুশি, সব উত্তেজনাকে এক নিমেষে নিভিয়ে দিয়ে গেল। আবার একটা অন্যরকম কিছুর ইঙ্গিত পেল রাত্রি। হয়তো আবার তার ষষ্ঠেন্দ্রিয় তাকে আসন্ন ঝড়ের পূর্বাভাস দিয়ে গেল। নিশীথ খুব স্পষ্ট বক্তা। কোনো কথা অযথা ঘুরিয়ে বলা তার স্বভাব নয়।
তাই আজ এই নির্মম কথাগুলো বলার আগেও সে কোনো রকম ভনিতার আশ্রয় নিল না। তার মনের ভাব শব্দের আকারে রাত্রির মনে আঘাত হানার পূর্বেই তার অভিব্যক্তি রাত্রির মনে একটা অশনি সংকেত পৌঁছে দিল। রাত্রি একটু বিচলিত হয়ে বলল, কি হয়েছে নিশীথ, তোমাকে এমন দেখাচ্ছে কেন? নিশীথ একটু থেমে সেই চরম কথাটা বলেই ফেলল, রাত্রি, আমার মনে হয় আমাদের সম্পর্কটার কোনো ভবিষ্যৎ নেই। রাত্রি প্রথমটায় ঠিক বুঝে উঠতে পারল না সে ঠিক কি শুনল। এই তো কিছুক্ষণ আগে পর্যন্ত সবই ঠিক ছিল, কিন্তু তাহলে এখন হঠাৎ? ঘরের মাঝে কিছুক্ষণ একটা অসম্ভব নিস্তব্ধতা বিরাজ করলো। তারপর একসময় সেই নীরবতা ভেঙে রাত্রি স্তম্ভিত হয়ে প্রশ্ন করল, মানে কি বলছো তুমি? ভবিষ্যৎ নেই মানে? আর হঠাৎ এই কথাটা এলোই বা কেন? মানে রাত্রি, আমি যা বললাম তাই। আমাদের এই সম্পর্কের সত্যিই কোনো ভবিষ্যৎ নেই রাত্রি। আর এটা হঠাৎ করে আসেনি। আমি কাল এটা নিয়ে অনেক ভেবেছি, আমাদের এই সম্পর্কের পরিণতি কী। রাত্রি অবাক হয়ে বলল, পরিণতি কি মানে? আর 5টা সম্পর্কের পরিণতি যেমন হয় তেমনই? কিন্তু আমাদের সম্পর্কটা কি আর 5টা সম্পর্কের মতো? রাত্রি যেন ক্রমেই স্তম্ভিত হয়ে উঠছে। কি বলছে এগুলো নিশীথ? আর কেনই বা বলছে? হঠাৎ করে এই সব কথা কেন উঠছে? রাত্রির কেমন যেন সবটা তালগোল পাকিয়ে যেতে লাগলো। একটা অসম্ভব ঝড়ের অশনির ইঙ্গিত পেয়ে যেন রাত্রি মরিয়া হয়ে উঠল। কেন নয়? হয়তো আমাদের সম্পর্কের সূচনাটা আর 5 জনের মতো নয়, কিন্তু আমাদের সম্পর্কেও তো আর 5টা সম্পর্কের মতোই ভালোবাসা রয়েছে নিশীথ। সেটাই তো আমাদের সম্পর্কের ভিত। তাহলে পরিণতি কেন হবে না বলো? অন্য কেন হবে? হয়তো তোমার তরফ থেকে ভালোবাসার কোনো ঘাটতি নেই রাত্রি। হয়তো কেন, তোমার দিক থেকে সত্যিই কোনো অভাব নেই। অভাবটা তো আমার দিক থেকে আছে। অক্ষমতা তো আমার মধ্যে আছে রাত্রি। রাত্রি প্রবল বিস্ময়ে বলল, কি বলছো কি তুমি এইসব নিশীথ? কিসের অভাব, কিসের অক্ষমতা? নিশীথ কেমন যেন একটা ভাবলেশীন মূর্তির ন্যায় কথাগুলো বলে চলেছে। আসলে সে নিজেকে দুর্বল করতে চায় না, আর না রাত্রিকে নিজের ক্ষতটা দেখাতে চায়। তাই যেন প্রাণপণে তার এই কঠোর অভিব্যক্তির আবরণটা আঁকড়ে ধরে রেখেছে। ভালোবাসার অভাব রাত্রি, ভালোবাসার। এটাই আমার অক্ষমতা। আমি আমার সম্পূর্ণটা দিয়ে তোমাকে ভালোবাসতে পারিনি। আমার সম্পূর্ণ জীবন, সম্পূর্ণ হৃদয়ের অধিকার তোমাকে দিতে আমি অক্ষম রাত্রি। রাত্রি যেন এবার বিস্মিত হতেও ভুলে গেল। আজ নিশীথ নতুন করে এসব কি বলছে? কেন বলছে এসব? নিশীথ যে তাকে এখনও তার সম্পূর্ণ হৃদয়ের অধিকার দেয়নি, এটা তো তার অজানা নয়। নিশীথ নিজে এই সম্পর্কের পথে অগ্রসর হওয়ার আগে সবটা তাকে বলেছিল। তাহলে আজ কেন নিশীথ নিজেকে অক্ষম মনে করছে? রাত্রি যেন কিছুটা অধৈর্য হয়ে বলল, তুমি কি বলছো এসব? আর কেনই বা বলছো? এগুলো তো অজানা নয় আমার কাছে। আমি তো জানি তুমি আমাকে তোমার সমগ্র মন জুড়ে জায়গা দিতে পারোনি। আমি তো সেটা চাইনি নিশীথ, সেটা তো তুমিও জানো। তুমি আমাকে ভালোবাসো, এটাই আমার কাছে যথেষ্ট। এর বেশি তো আমি কিচ্ছু চাইনি। তাহলে আজ কেন এই ভালোবাসার অভাবের কথা উঠছে? আমি জানি তুমি আমার ভালোবাসা ছাড়া আর কিছু চাও না রাত্রি, কিন্তু আমি তো সেটাও তোমাকে সম্পূর্ণরূপে দিতে পারছি না। সো হোয়াট? নিশীথ, আমি বুঝতে পারছি না তুমি ঠিক কী বলতে চাইছো। প্লিজ একটু খুলে বলবে? এতে খুলে বলার মতো কিছু নেই রাত্রি। আমি তো স্পষ্ট করেই বলছি, তোমার যেটা প্রাপ্য সেটা আমি তোমাকে দিতে অক্ষম। তুমি আমাকে নিজের সবটা দিয়ে ভালোবাসবে, আর আমি তোমাকে নিজের মনের, নিজের ভালোবাসার পরিপূর্ণ অংশটা দিতে পারবো না। এভাবে চলতে পারে না রাত্রি। রাত্রি যেন অবাক হতে হতে একেবারে বিস্ময়ের শেষ সীমায় পৌঁছে গেছে। আর সে অবাক হচ্ছে না, বরং এই মুহূর্তে তার অসম্ভব বিরক্ত লাগছে। বারবার এই অক্ষম শব্দটা শুনতে রাত্রির একদম ভালো লাগছে না। রাত্রি বুঝতে পারছে না হঠাৎ নিশীথের এহেন আচরণের কারণ কি, কিন্তু এইটুকু বুঝতে পারছে যে কোথাও একটা বড় ভুল হচ্ছে। রাত্রি আবারও বলার চেষ্টা করলো, তুমি কেন এইভাবে ভাবছো নিশীথ? আমার কি প্রাপ্য সেটা আমি জানি, আর কেন নিজেকে বারবার অক্ষম বলছো? আই ডোন্ট লাইক ইট। তুমি পছন্দ না করলেও এটাই সত্যি। তোমার যেটা প্রাপ্য সেটা আমি তোমাকে কোনো দিন দিতে পারবো না।
নিশীথের গলার স্বর যেন একটু বেশিই কঠিন হয়ে উঠল। সেই যে কাঠ যেন কাঠিন্যের আড়ালে নিজের দুর্বলতাকে ঢেকে রাখতে চাইল। রাত্রি এবার সত্যিই বিরক্ত হয়ে উঠল। বারবার এই কথা আর ভালো লাগছে না। একে তো সে বুঝতে পারছে না হঠাৎ নিশীথের মনে এই ধারণাগুলো কেন এলো, আর তার উপর রাত্রির কোনো কথাই যেন নিশীথ বুঝতে চাইছে না। রাত্রি যেন আবার সেই অশনির ইঙ্গিত পেয়েই তার বিরক্তির প্রকাশ ঘটিয়ে ব্যস্ত হয়ে বলল, জাস্ট স্টপ ইট নিশীথ। তখন থেকে শুধু বলে যাচ্ছ তুমি অক্ষম অক্ষম। আমার যা প্রাপ্য সেটা তুমি আমাকে দিতে পারবে না। এবার একটু আমাকে বুঝিয়ে বলবে আমার কোনটা প্রাপ্য আর তুমি কি আমাকে দিতে পারবে না। আর হ্যাঁ, যদি আমার এটা বলো যে তোমার ভালোবাসার কথা বলতে চাও, তাহলে আমি আগেই বলেছি নিশীথ, আমার তোমার মনে সম্পূর্ণ অধিকার চাই না। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, সেই নামটা আজও অপরিবর্তিত আছে। আমি তো শুধু সেই নামটার পাশে একটা নতুন নাম লিখতে চেয়েছিলাম। আমি জানি তুমি যাকে ভালোবাসো তার নামটা আজও সেরামই থাকবে, আর সেটা তুমিও জানো যে আমার এতে কোনো অসুবিধে নেই। তার যাই বলো তুমি, প্লিজ এই কথাটা অন্তত বলো না। বেশ, কিন্তু এইভাবে অসম্পূর্ণ ভালোবাসা নিয়ে সারাটা জীবন কাটাতে পারবে তুমি রাত্রি? কোনো পরিণতি ছাড়াই পারবে রাত্রি? মানে মানে এটাই রাত্রি, আমি এই সম্পর্কটাকে কোনো পরিণতি দিতে পারবো না। রাত্রির অন্তরটা যেন একটা ভয়ঙ্কর আশঙ্কায় কেমন কেঁপে উঠল। এতক্ষণ ধরে যে ঝড়ের ইঙ্গিতটা পাচ্ছিল সেটাই যেন ধেয়ে আসছে। রাত্রি যেন প্রাণপণে সেই আশঙ্কাটাকে মিথ্যে করার জন্য মরিয়া হয়ে বলে উঠল, তুমি তুমি কি বলতে চাইছো? পরিণতি দিতে পারবে না মানে? রাত্রির গলাটা যেন একটু কেঁপে গেল, কিন্তু নিশীথ সেই কঠিন স্বরেই বলল, মানে যা তাই। আমি তোমাকে কোনো সুখী সংসার দিতে পারবো না রাত্রি। তোমার স্বপ্ন একটা সুখী গৃহকোণের, যে স্বপ্ন সেটা আমি পূরণ করতে পারবো না। রাত্রির মনে হলো তার পায়ের তলা থেকে যেন কেউ মাটিটা সরিয়ে নিয়ে গেল। স্তম্ভিত এক মূর্তির ন্যায় রাত্রি দাঁড়িয়ে রইল, আর নিশীথ বলে চলল, রাত্রি, আমি জানি আমি অন্যায় করেছি। এভাবে পরিণতির কথা চিন্তা না করে তোমাকে স্বপ্ন দেখানো আমার উচিত হয়নি। তার জন্য তুমি আমাকে যা শাস্তি দেবে আমি তাই মেনে নেব। আমি মানছি আমি অন্যায় করেছি, কিন্তু তার থেকেও বড় অন্যায় হবে যদি আমি এখনও তোমাকে নিজের এই অসম্পূর্ণ ভালোবাসার মায়ায় জড়িয়ে রাখি। রাত্রি, তুমি জেনেই আমাকে ভালোবেসেছো সব কিছু, আমি জানি, কিন্তু আমি এটা তোমার সঙ্গে কী করে করতে? তুমি এভাবে আমাকে নিজের সবটা দিয়ে ভালোবাসবে, আর আমি তোমাকে সেটা কিছু দিতে পারবো না পরিবর্তে। এটা তো হয় না রাত্রি। তুমি কালকে কথাগুলো বলার পর আমি অনেক ভেবেছি, অনেক চেষ্টা করেছি, কিন্তু সরি রাত্রি, আমি পারবো না। তোমার অধিকার আছে একটা সুন্দর জীবন নিয়ে বাঁচার, যেখানে কোনো অপূর্ণতা থাকবে না। আমি তোমার সেই অধিকার কেড়ে নিতে পারি না। আর শুধু তুমি নও, তোমার লাইফের সাথে আঙ্কেল আন্টির খুশিও জড়িয়ে আছে। তোমার জীবনে যদি একটা অধ্যায় এইভাবেই অসম্পূর্ণ থেকে যায়, তাহলে কি তাদের ভালো লাগবে? না রাত্রি, এটা আমি করতে পারবো না। আমি জানি আমি তোমার সাথে অন্যায় করেছি, তুমি যা ইচ্ছে শাস্তি দিতে পারো। কিন্তু নিশীথের কথা আর সম্পূর্ণ হলো না, কারণ রাত্রির কঠিন স্বর তাকে মাঝপথেই থামতে বাধ্য করলো। নিশীথ এতক্ষণ রাত্রির দিকে পিছন ফিরে কথাগুলো বলছিল, কারণ রাত্রির এই গভীর নিষ্পাপ চোখের দিকে তাকানোর ক্ষমতা এই মুহূর্তে নিশীথের নেই। কিন্তু হঠাৎ একটা কঠিন স্বরে বাধাপ্রাপ্ত হয়ে নিশীথ রাত্রির দিকে ফিরতে বাধ্য হলো। নিশীথ হয়তো আশা করেছিল রাত্রির গভীর চোখ দুটো তপ্ত নোনা জলে ভরে উঠবে, কিন্তু না, তাকে বিস্মিত করে রাত্রির চোখে অশ্রুর একটা কণাও দেখা গেল না, বরং একটা অসম্ভব কাঠিন্যের আভাস যেন ফুটে উঠেছে তার দুই চোখে। সেই কাঠিন্যের আড়ালে লুকিয়ে আছে আরও অনেক অভিব্যক্তিরা। রাত্রি সোজা নিশীথের চোখে চোখ রেখে কঠিন সুরে রাত্রি বলল, আমি শুধু একটা কথা জানতে চাই নিশীথ, শুধু একটা কথা, উত্তর দেবে? আজকের পর্বটা এখানেই শেষ করছি। আগামীতে পরের পর্বগুলো ধামাকা পর্ব হতে চলেছে, শুনতে থাকুন। আর হঠাৎ করে রাত্রি কী রিয়াকশান হলো, কি জানতে চায় নিশীথের কাছে, আর নিশীথ কি উত্তর দেবে? আর পুরো সত্যিটা জানার পর আস্তে আস্তে নিশীথ সবই বলে দিল। এরপর রাত্রির কি রিয়াকশান হবে, প্রচুর সুন্দর হতে চলেছে, শুনতে থাকুন পরবর্তী পর্বগুলো। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না। অবশ্যই পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি। ধন্যবাদ।